আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যেহেতু 100 দিন পার হয়েছে, সেই ক্ষেত্রে প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পেরেছে সরকার, কিংবা যেমনটা শামসুজ্জামান দুদু বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ছিল, এখন খুব একটা উন্নতির দিকে হয়তো সরকার এগিয়েছে। আপনারও কি সেই মতামত? আপনিও কি একমত যে যতটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে ততটাই কি উন্নতি, বা কোনো অংশে কতটা উন্নতি করতে পেরেছে, সেই প্রশ্নটা রাখতে চাই। ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধাভাজন দুদু ভাইয়ের সাথে কথা বলতে বসলে আমি একটু চিন্তিত থাকি কখন দুদু ভাই আমার উপরে মনক্ষুণ্ণ হয়, রাগ করবে না, মনক্ষুণ্ণ হয় কিনা। যাই হোক, প্রশ্ন হচ্ছে আপনি বলছেন যে কি প্রতিশ্রুতি রক্ষা করেছে সরকার এই 100 দিনে। তার আগে ভাবতে হবে প্রতিশ্রুতি ছিল কি। আপনি প্রথম প্রতিশ্রুতি দিবেন, তারপরে প্রতিশ্রুতি রাখবেন, নয় ভঙ্গ করবেন। যেমন এই সরকার ক্ষমতা আসার পর 3-4 দিন পর আমরা দেখতে পাইছি এরকম যে চাঁদা নিয়ে কথা হয়েছে, তখন বলছে যে সমততার ভিত্তিতে যদি কেউ টাকা পয়সা নেয় তাহলে সেটা চাঁদা নয়। প্রশ্ন হচ্ছে যে আমার কাছে চাইলেন আপনি 5,000, আমি দিলাম আপনাকে 1,000, মানে সমঝোতা করে। আপনি 5,000 চাইবেন কেন? অধিকারটা আপনাকে কে দিয়েছে? এটা যখন বক্তব্য দেয় তখন মনে হয় যে চাঁদা আদায়ের প্রতি ছাড়পত্র দেয়া হয়, আমার কাছে মনে হচ্ছে। এইবার আসেন, সংসদে প্রথম একটা অধিবেশন হয়ে গেল। এই অধিবেশনে আমরা কি দেখলাম? এই অধিবেশনে সবচেয়ে কম আলাপ যে বিষয়টা নিয়ে হয়েছে সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর নিয়ে। অথচ বাংলাদেশের যে কোনো দেশের দুইটা ব্যাপার খুব সিরিয়াস। একটা হলো ইন্টারনালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা ভিতরে ঠিক রাখা, আর একটা হইলো এক্সটার্নাল পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশের সাথে আমার সম্পর্ক। এই দুইটা বিষয় খুব মারাত্মক। সেক্ষেত্রে আপনি দেখেন যে আপনি পার্লামেন্টে আমরা দেখেছি যে এই পুরা অধিবেশনটার মধ্যে সবচেয়ে বেশি সব বিষয়ে যিনি কথা বলছেন, ওনার কথা বলাটা দোষ গুণ নিয়ে আমি আলোচনা করছি না, সব বিষয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চৌকস একটা পার্সোনালিটির মতো জবাব দিছেন। কিন্তু এই যেই মব কালচারের কথাটা উনি বলল, সংসদে মব কালচার নিয়ে কথা হয় নাই। সংসদের ভিতরে আমরা মব নিয়ে কোনো কথা বলতে শুনিনি। যদি আপনি মব কালচারে আসেন, আমি ধরে নিলাম ইউনূস সাহেবের সময় মব কালচার, আমি বিতর্কে যাচ্ছি না, তার পিছনে যাচ্ছি না। আপনি জানেন যে ইউনূস সাহেবের সময় কবর থেকে ডেড বডি তুলে পোড়ানো হয়েছিল, দ্যাট ইজ মব কালচার। বাংলাদেশ কি জানি আমাদের ডেইলি স্টার বা প্রথম আলো পত্রিকা হামলা হইল, মব কালচার। বিচার করতে নিষিদ্ধ হয়েছে নাকি সেটা? এই সরকার ক্ষমতা আসার পর সরকারকে কি বলা হয়েছে যে ওই যে মব হয়েছিল ওইটার বিচার আপনি করতে পারবেন না? ক্রিমিনাল অফেন্সের কোনো তামাদি নাই। এই যে আমরা বারবার বলছি মব কালচার, কই সেই কবর থেকে যে লাশ তুলে পোড়াইছিল সেই আসামিগুলা কোথায়? ডেইলি স্টার পত্রিকায় যে হামলা হইলো, আসামিগুলা কোথায়? তারপরে আসেন, এই সরকার বীরদর্পে বলছিল নির্বাচিত সরকার ক্ষমতা আসলে আর মব থাকবে না। এই সরকার ক্ষমতায় আসার পর কুষ্টিয়া এক পীর সাহেবরে পিটিয়ে মারা হয়েছে। তারপরে আসেন আপনি, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করছিল একজন লোক, আমার অত নাম বলার দরকার নাই। কটূক্তি করার পর তার সম্পর্কে বাজে কথা হলো, ফাইন, এটা আইনের আওতায় যদি আনা যায় ডেফিনেটলি আপনি আইনের আওতায় আনবেন। কিন্তু আমরা পরক্ষণে দেখলাম তার বাড়ির সামনে 20-50 জন গিয়া মব সৃষ্টি করতেছে। কারণটা কি? দেশে আইন আছে, আপনি অপরাধ করলে তো অবশ্যই কোনো মার্সি নাই, এখানে কোনো প্রেম নাই, রাজনীতিতে প্রেম নাই, আর রাষ্ট্র শাসন ব্যবস্থায় কোনো প্রেম থাকা উচিত না। এইবার আসেন, আপনি 100 দিনের হিসাব করতেছেন। আপনি পার্লামেন্টে গিয়ে প্রথম কাজ কি ছিল? দুটো কাজ। এক হইল প্রতিশ্রুতির বাস্তবায়ন। প্রতিশ্রুতির বাস্তবায়ন কি? গণভোট হয়েছিল এবং জুলাই অধ্যাদেশ আলোকে সংস্কার পরিষদ হবে, এগুলা কিন্তু মেনে আসা হয়েছে। অথচ নির্বাচনের পর 2টা শপথ নেওয়ার কথা ছিল, এনসিপি এবং জামাতরা ওনার 2টা শপথ নিছেন। কিন্তু সরকার পক্ষ কি বললেন? যে গণভোট সংবিধানে নাই, জুলাই সনদের আইনি ভিত্তি নাই। তো আপনারা তো সেগুলা মেনে আসছেন। আমি একবারে আইনের সূত্র ধরে বলছি, যেটা আইনে নাই এমন যদি কিছু হয়, সবাই যদি ঐক্যমত্যের ভিত্তিতে মেনে নেয়, দ্যাট ইজ ল। আপনার পিছিয়ে আসার কোনো পথ নাই, দ্যাট ইজ ল। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে। তাহলে আপনি কি করলেন? আপনি ক্ষমতা টেক ওভার করার পরই জনগণের যে প্রতিশ্রুতি দিলেন, সবচেয়ে টাচি ব্যক্তি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবরে এই দেশের লোক যেভাবে রিসিভ করছিল, ওনার মতো পার্সোনালিটি বললেন গণভোটে ভোট দিবেন, অথচ সেই ভোট দিল
কিন্তু আজকে পর্যন্ত প্রধানমন্ত্রী একদম নির্বাক এই বিষয়ে। উনি তো কিছু বলবেন, সবাই বলতেছে গণভোট সংবিধানে নাই, এইটা নাই সেটা নাই, উনি তো কিছু বলবেন। আমি আবারও বলছি, যেহেতু মেনে নিছিলেন সেটাই ল। 2 নম্বর আসেন, সংবিধানে নাই, তো সংবিধান মোতাবেক তো আপনারাও পার্লামেন্টে ক্ষমতায় নাই। কেন নাই? সংবিধান বলছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। মাই চ্যালেঞ্জ, সংবিধানের 123 অনুচ্ছেদ মোতাবেক আপনি 90 দিনের মধ্যে তো নির্বাচন করেননি। 7 মাস 8 মাস যখন লেফট রাইট করলেন, তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ওখানে সংস্কারের নামে, ঐক্যমত্য কমিশনের নামে একটা বার উচ্চারণ করেছিলেন মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, 3 মাসের মধ্যে নির্বাচন দেন ইউনূস সাহেব। কই, কেউ তো উচ্চারণ করেননি। আপনারা জানেন না যে সংবিধান ভায়োলেট হইতেছে? তারপরে কি সংবিধানে বলা আছে যে 90 দিন পার হয়ে গেলে যেদিন মন চায় সেদিন নির্বাচন করবেন? জি। তো এটা তো কোনো বিধান নাই। তো আজকে তো আমি সংবিধানের ভিতরে নেই। তারপরে আসেন 100 দিনের মধ্যে আপনি কি করলেন? 133টা অধ্যাদেশ করা হইল। আপনি সংসদে 99টাকে পাশ করলেন। যেই 3টা জিনিস পাশ করলেন না, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট ফর ডেমোক্রেসি। সেই টার্নিং পয়েন্টের মধ্যে আছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সেটাকে আপনি বাতিল করলেন। আবার 2009-টা ফেরত আনলেন, সেটা কার? শেখ হাসিনার সময়টা। আরো ইন্টারেস্টিং ব্যাপার, এই 1 মাসের মধ্যে পৃথক বিচার বিভাগের যে পৃথক করা হইল, সচিবালয় পৃথক করে, সেটাকে আপনি বিলুপ্ত করে দিলেন। এই হলো আপনার 1 মাসের 100 দিনের অর্জন। একটা স্বাধীন বিচারের বিভাগের জন্য একটা সচিবালয় হইল, সেটাকে আপনি বিলুপ্ত করে দিলেন। আবার কিছু অধ্যাদেশ আনলেন না, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ পাশ করলেন না, মানবাধিকার কমিশন অধ্যাদেশ পাশ করলেন না। বললেন কি, আমরা খুব মজবুত করে আনবো। এটা কোন যুক্তি মজবুত করে আনবেন? আপনি আগে পাশ করান, পরে মজবুত করার জন্য অ্যামেন্ডমেন্ট করার সুযোগ আছে, আপনি অ্যামেন্ডমেন্ট করে আনতে পারেন। সুতরাং আমি যেটা পরিষ্কার যদি আপনি বলেন, তাহলে আমি মনে করি এই 100 দিনের মধ্যে প্রথম কথা হইল, জনগণের যে প্রতিশ্রুতি দিছিলেন গণভোট জুলাই সনদ সংক্রান্ত, সেটার থেকে আপনি ইউটার্ন করে আসছেন। এবং এই ইউটার্ন করায় এই বিরোধী দল এবং মানে ক্ষমতাসীন দল, এই 2 দলের মধ্যে আস্থা এবং বিশ্বাসের সংকট তৈরি হয়েছে। এবং এই সংসদ, আমি বলে দিচ্ছি, এটা যতদিনই থাকুক, 5 বছর থাকার কথা, এটা অকার্যকর সংসদ হিসেবে এস্টাবলিশড হয়ে গেছে অলরেডি। সুতরাং আমাদের 100 দিনের রেজাল্ট আমরা এইটা নিতে পারি, একটা নির্বাচিত সরকারের অনেক কাঙ্ক্ষিত অনেক ঘটনার পর আসা সংসদটা স্থবির হয়ে গেছে, সামনে এটাই চলমান থাকবে। আর একটা বিষয় হলো, ইউনূস সাহেবের হামের কথা বলতেছেন, ইয়েস, দুঃখজনক, কোনোভাবে মানা যায় না। এখন ইউনূস সাহেবের যদি অবহেলায় হয়ে থাকে, আমি তো ভাই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আমার কাছে নাই, দুদু ভাইয়ের কাছে আমি ধরে নিলাম ওনারা অবহেলা। আপনি বলেন তো, এই অবহেলার কারণে 500 লোকের জন্য এই টকশোতে, আমরা বলি টকশোতে দুদুভাই বলে তারা সরকারে আছে, কেউ একটা মামলা ইনিশিয়েট করেন না কেন তার বিরুদ্ধে? কারণটা কি? তাহলে কি এটা আমরা এইভাবে দেখছি? ইউনূস সাহেবের বিরুদ্ধে হাম নিয়ে অভিযোগটা কি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখতেছি নাকি লিগ্যাল লেন্স দিয়ে দেখতেছি? যদি লিগ্যাল লেন্স দিয়ে দেখি, তার বিরুদ্ধে মামলা হইতে হবে, নো মার্সি। সে তো পাওয়ারে নাই, সেটা সাধারণ নাগরিক। মামলাটা করছেন না কেন? 2/3 মেজরিটি নিয়ে আপনারা পাওয়ারে আছেন। আর যদি রাজনৈতিক লেন্স দিয়ে দেখেন, পলিটিক্যাল লেন্স দিয়ে দেখেন, যে পলিটিক্সের কারণে বলছেন, স্টপ ইট। বাংলাদেশ এটা একটা দেশ, এই পলিটিক্যাল লেন্স দিয়ে দেখে আপনি করতে পারেন। পাশাপাশি আরেকটা 1 লাইনে বলে দিই, এই দুদু ভাইরা বলেন, বলেন 500 মারা গেছে, দুঃখজনক, কিন্তু 1400 ডেড বডি হইলো গুলি করে মারা হয়েছিল, সেটা আড়াল হয়ে যাচ্ছে কেন? খালি অন্তর্বর্তীকালীন সরকারের দোষ আমি দিচ্ছি, ফাইন, তার অনেক ত্রুটি আছে, কিন্তু আমরা কিন্তু 14 বছর 15 বছর আড়াল হয়ে গেছে। আমাদের টিভি খুললে এখন আলাপ পাই খালি অন্তর্বর্তীকালীন সরকার কি করছে। আগেরগুলো কি জায়েজ? ঘটনা তো অন্তর্বর্তীকালীন সরকার আসলোই তো 16 বছরের অপকর্মের জন্যে, সেটা ম্লান হয়ে গেল, কারণটা কি? শামসুজ্জামান দুদু, আপনার কাছেও কিছু প্রশ্ন রেখে দিয়েছে যে জনগণকে গণভোট জুলাই নিয়ে যে প্রতিশ্রুতি, যেটি নিয়ে ইউটার্ন নিয়েছে সরকার, যেমনটা অ্যাডভোকেট আবু হেনা রাজাকে বলছিলেন, জনগণকে গণভোট জুলাই নিয়ে যে জুলাই সনদ নিয়ে যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল, সেটাতে ইউটার্ন নিয়েছেন আপনারা বা সরকার নিয়েছে, অ্যাডভোকেট আবু হেনা রাজাকেও বলছিলেন। সেটি নিয়ে আপনার মতামত জানতে চাই। সেই সাথে আরেকটু অন্য প্রসঙ্গে জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে আওয়ামীপন্থী আইনজীবীদের যেই নির্বাচন, সেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। আবার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনেও আমরা দেখেছি আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। জামায়াতে ইসলামী নির্বাচন বর্জন করেছে। অনেকটা একতরফাভাবে আমরা বলতে পারি যে
বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছেন। এখন অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সময়ের আমলেও এই ধরনের একতরফা নির্বাচন দেখা গেছে। তো একই ব্যবস্থা কি রয়ে গেল? আসলে নতুন বাংলাদেশ কোথায়? না, ওই আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের এখনকার মানে বিএনপির পিরিয়ডে এক করে দেখাটা ঠিক হবে না। আওয়ামী লীগে এত বড় নৃশংস, এত বড় হত্যাকারী, এত বড় গুম, এত বড় তহবিল তসরুপকারী আপনি 3 মাসের একটা সরকারের সঙ্গে তখনও দেখা গেছে, এখনো। তার মানে এটা হচ্ছে 20 বছরের সরকার, ওটাও 20 বছরের সরকার। হাসিনা এবং তারেক রহমান একই সময়ে। তাহলে সুপ্রিম কোর্ট সচিবালয় সরকার কেন বিলুপ্ত করলো, বা বিলুপ্ত করার পেছনে আসলে যুক্তিটা কি ছিল? না, এটা তো অবশ্যই মানে আমি দুটো মিলেই আর কি না, বলছি। বর্তমান সরকার তার ব্যবস্থাপনা জি। নির্বাচিত সরকার হিসেবে সে তার আইনের বা অন্যান্য বিষয় বলে নিজের মতো করে দেখবে, তারও একটা ব্যাখ্যা থাকবে। এখন সরকার হচ্ছে জনাব তারেক রহমানের, আর আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ ভাবাপন্ন, তাদের নির্দেশনায় আমাকে চলতে হবে। সে যা মনে করছেন তার মতো করে আমাকে চলতে হবে। যেমন রাজ্জাক ভাই যেটা বলছেন, তার মতো করে তো তিনি বলবেন, আমার কথা তো তিনি বলবেন না। তো তার কথা আমাকে শুনতে হবে কেন? তার কথা তিনি বলবেন, আমার কথা আমি বলবো। সেই জায়গাটায় বাস্তব কথা কোনটা? যেমন জুলাই সনদ, গণভোট, আপনি কি কোনো জায়গায় দেখছেন নাকি যে সরকার এটা বাতিল করছে? করবে না। অধিবেশন হচ্ছে একটা, 2টা শপথ, যেটা জামাত এবং জাতীয় পার্টির 6 জন সদস্য এনসিপি তারা এই 2টা শপথ নিয়েছে। আমি যদি এখন প্রশ্ন করি, তারা কিসের ভিত্তিতে 2টা শপথ নিলেন? জুলাই সনদ এটা কি সাংবিধানিক? এটা রাজনৈতিক একটি সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত কি কোর্ট অনুমোদন করে? সুপ্রিম কোর্ট তো সংবিধানের ব্যাখ্যাদাতা। তো সুপ্রিম কোর্ট যদি মনে করে সংবিধানের বাইরেও ঘটনা ঠিক আছে, তাহলে সেই সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আমি শুনতাম। সে তো বলে নাই যে 2টো শপথটা ঠিক আছে। তাহলে পরে তারা সংবিধান বিরোধী 2টি কাজ ইতিমধ্যে করে ফেলছে। বিএনপি বলে নাই যে আমরা জুলাই সনদ এবং গণভোট বাতিল করছে, এটা মানি না। আপনার অধিবেশন হয়েছে একটা, সবে মাত্র আপনার ওই যে কাবিনে সই করছে মানে বর আর বধূ, এখনো ঘরে ঢুকতে পারে না, এখনো সংসার শুরু করতে পারে না। এখনই আমি বধূর রান্নাও ঘরে যায় নাই। আমি রান্না নিয়ে প্রশ্ন তুললাম, রান্না কি আদৌ জানে? মানে সে ঘরেই ঢোকে নাই, রান্না করে তো যায় নাই। তো এখন ব্যাপারটা থেকে এরকম হওয়া উচিত ছিল না, মানে এরকম কথা ছিল না যে বিয়ে করতে হলে অবশ্যই কাবিননামায় সিগনেচার করতে হবে? তো ব্যাপারটা এরকম ছিল না? নির্বাচন সরকার গঠন করার সাথে সাথেই, যেটা অ্যাডভোকেট আবু হেনা রাজাকেও বলছিলেন, জুলাই সনদ এবং গণভোটের যে বিষয়টি ছিল সেটি বাস্তবায়ন বা কার্যকর করার কথা, এরকম কিছু বিষয়টি ছিল না? কোনো কার্যকরের কোনো ঘটনা নাই। আপনার সংবিধানের আওতায় আনতে হবে। সংবিধানের আওতায় আনলে আপনাকে এটা পার্লামেন্ট ডাকতে হবে। তো পার্লামেন্টের অধিবেশনে আসে নাই। পার্লামেন্টের অধিবেশনে আসলো, সেটা একটা সেশন হয়েছে, জাস্ট 1 সেশন। এখনো আপনার 5 বছরের 57 মাস বাকি। আমি যেভাবে এই সরকারকে সমালোচনা করছি এবং তীব্রভাবে আক্রমণ করছি, সেই আক্রমণ আমার কাছে মনে হয়েছে যথাযথ না। আমি একটা সরকারকে সময় দিব না। পার্লামেন্ট যারা বসবেন, এবার একটা আশার দিক আছে যে সেটা এই পার্লামেন্টের আমার বিবেচনায় 70% নতুন, বিরোধী দলের 70% নতুন, সরকারি দলের 30% পুরাতন। এমনকি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতাও যে 2 জন আছেন, সংসদীয় দলের নেতা এবং বিরোধী দলের নেতা, 2 জনই প্রথমবার এমপি হয়েছেন, 2 জনই প্রথমবার প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা, সবই কিন্তু নতুন। সেই জন্য এই নতুন যারা হয়েছেন তাদেরকে আমরা একটু সময় দিব না? সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে যেমন পররাষ্ট্র স্বরাষ্ট্র দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই তো এখন আশার মানে সৃষ্টি হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আশা তো এখন গণবিরোধী বলতে যেগুলো আমরা বুঝি, সাধারণত অতীতে আমরা যেসব সরকার দেখেছি এবং আমরা ছাত্র জীবন থেকে রাজনীতিতে ধারাবাহিকভাবে যে ঘটনার মুখোমুখি হয়েছে,
সেই ঘটনাগুলোর প্রেক্ষিতে আমি এতটুকু বলতে পারি, এত অস্থির এবং হতাশ হওয়ার মতো কোনো কারণ ঘটে নাই। আমি আস্থাশীল এবং এই সময়ের প্রেক্ষিতে সমালোচনা অবশ্যই করা যাবে। একটা নির্দিষ্ট পরিস্থিতি বা নির্দিষ্ট সময় অতিক্রম করার আগেই যদি আমি এই কথাগুলো বলতে থাকি, তাহলে হ্যাঁ, সতর্ককরণের জন্য যদি বলেন তাহলে আমার আপত্তি নাই, কিন্তু এটা বাস্তব কোনো ভিত্তি নাই। জি, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, সরকারের আমরা সমালোচনা করি, বিরোধী দলেরও সমালোচনা আছে কিছু, যেমন কিছু অভিযোগও তাদের বিরুদ্ধে আছে, যেমনটা সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, চাঁদাবাজদের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। চাঁদাবাজি কিছু কয়েকদিন আগেও আমরা দেখেছি জামালপুরে বিএনপির সাবেক এক নেতা সহ 3 ভাইয়ের বিরুদ্ধে 1 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এমন তেমন বেশ কিছু অভিযোগ আছে। বিরোধী দলের ক্ষেত্রেও সরকারি চাল চুরি থেকে শুরু করে নানা অভিযোগ রয়েছে সেই জামাতের বিরুদ্ধে, এমনটা উল্লেখ আছে। যেহেতু তারা ধর্মের কথা বলেন, সেই ক্ষেত্রে জনগণ নিশ্চয়ই তাদের কাছ থেকে এমন প্রত্যাশা করে না, মানে বিরোধী দল নিয়ে সেই বিষয়টি, তাদের এই কাজ নিয়ে বা তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেটি নিয়ে আপনার মতামত কি বলেন? ধন্যবাদ আপনাকে। আমার বড় ভাই কিছু কথা বলছেন, একটু দু একটা জবাব আমি দিই। 1 নম্বর বলছেন সরকার আজকে যে সরকারের প্রধান, যিনি প্রধানমন্ত্রী আমাদের সম্মানিত তারেক রহমান সাহেব, উনি এমপিও প্রথম, প্রধানমন্ত্রীও প্রথম, তার মানে অভিজ্ঞতা নাই, অ্যাডমিটেড। কিন্তু আমি মানতে রাজি না। কেন রাজি না? ওনার জন্ম কোন পরিবারে? উনি জিয়াউর রহমান সাহেবের পরিবারের। জিয়াউর রহমান সাহেব আর্মি চিফ ছিলেন, সেটাও তার জীবনে ওখানে শেখার। উনি রাষ্ট্রপতি ছিলেন, ছোট ছিলেন তিনি, শেখার আছে, কারণ পরিবেশ অনেক কিছু শিখায়। তারপরে বেগম খালেদা জিয়ার যে 10টা বছর, সেই 10টা বছর যে প্রধানমন্ত্রী ছিলেন, ওটা উনি পুরোটা উনি দেখেছেন, শিখেছেন। আবার এটাও বলেন সবাই, তার দলের লোক, প্রবাসী 17 বছর থাকাকালীন পুরা বিএনপিটাকে উনি পরিচালনা করেছেন। বিশাল অভিজ্ঞতা ওনার আছে। যদি আপনি অভিজ্ঞতার প্রশ্ন আনেন, ওনার অভিজ্ঞতা ওনাকে 3 মাসের টাইম দিতে হবে, তাহলে ইউনূস সাহেবকে তো 3 বছরের টাইম দেওয়া উচিত ছিল। সে জিন্দিগিতে এমপি হয় নাই, হবেও না। আসিল নাকি উনি কি জানি এনজিও সরকার, তারপরে সুদখোর, এই ধরনের নানান বক্তব্য তার ব্যাপারে আছে। একটাবার কি দুবেরা কনসিডার করছিল তাকে, যে ওনার তো অভিজ্ঞতা নাই, ওনাকে কিছু সময় দেওয়া দরকার? উপরন্ত 150 থেকে 200 আন্দোলন হয়েছে। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, সমস্ত আন্দোলন কোনো ব্যক্তির আন্দোলন করে না, আন্দোলন করে কোনো দল থেকে, সে দল যে পদের হোক, যেরকমই হোক। তখনও তো কোনো রাজনীতিবিদরা, দায়িত্বশীল রাজনীতিবিদরা কেউ কি একবারও বলেছিলেন আপনারা কার কাছে দাবি দেওয়া করেন? উনি তো এই দেশের কিছু না, উনি তো আসছেন নির্বাচন করবেন, সংস্কার করবেন, বিচার করবেন, কতগুলা কাজ নিয়ে আসছে, করে দিয়ে চলে যাবে। একটা লোকও বলেন নাই। আর সেই আন্দোলনগুলা নির্বাচিত সরকারের সময় নাই কেন? প্রশ্ন। আর আপনি অভিজ্ঞতা নাই, অ্যাবসার্ড, এটা অ্যালাউ করা হবে না। আমি তো বললামই তার অভিজ্ঞতা আছে। আপনার দলের সবাই তো আপনারা বলেন 17 বছর যাবৎ লন্ডনে বসে উনি দলটাকে টিকে ইয়েস, এবং তাই না আন্দোলনও করছেন, ওনার অভিজ্ঞতা আছে। উনি 10 বছর ওই হাউসটার ভিতরে ছিলেন যখন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। সুতরাং উনি যদি বলেন 3 মাস আমি দেখব, এই 3 মাস ওনার অর্জন কি? এই 3 মাসে আপনি এই মন্তব্য পেয়েছেন, যখন রামিসার বাড়িতে গেলেন তখন আপনারা ভুয়া ভুয়া শব্দগুলো আসলো। কেন আসলো? মাত্র 3 মাসে। 3 বছর পরেও যদি আসতো তখন বুঝতাম। মাত্র 3 মাসে 1, 2 আসেন আপনার গণভোট বাদ দিলাম, জুলাই সনদ বাদ দিলাম, ওনাদের যে 31 দফা সুস্পষ্টভাবে বলা আছে বিচার বিভাগের জন্য আলাদা পৃথক সচিবালয় করা হবে, ওনার 31 দফায় আছে। সেই পৃথক সচিবালয় হইল, সেটাকে আপনি বন্ধ করলেন কেন? তার মানে কি আপনি আপনার ইশতেহার মানেন না? ভেরি স্যাড। আমি এগুলা বললে তো হবে না। সেই জন্য আসেন আরেকটা জিনিস বলি। আপনি সবাই বলতেছেন যে এই কথাটা, এই যে অপরাধ থাকবে কেন? অপরাধ কেন বন্ধ হবে? কেন বন্ধ হবে? আপনাকে রুটে যেতে হবে। অপরাধ বন্ধ। আজকে রামিসার হত্যা আপনি এক মাসের মধ্যে বিচার করে ফেলবেন, 1.5 মাসের বিচার করবেন। এটা আপনি একটা টালমাটাল সিচুয়েশন হয়েছে, তাই আপনি মনে হয় যে আপনার অবস্থা ঠিক রাখার জন্য এই বিচারটা করতেছেন। ধর্ষণ তো শুধু একটা মেয়ে হয় নাই, কিংবা একটা মেয়ে মারা যায় নাই, এটা তো বহুগুলো হয়েছে। গত 4 মাস 6 মাসের রিপোর্টে 117টা না কয়টা হয়েছে। কিন্তু প্রশ্ন আমার ওখানে না, প্রশ্ন হচ্ছে অপরাধ হয় কেন? আপনারা যদি লক্ষ্য করবেন, যিনি ধর্ষণ করতেছেন এবং মেরে ফেলতেছেন তিনি কিন্তু জানেন যে এটা শাস্তি কি। তারপরে যখন করতেছেন সে মানসিকভাবে বিকারগ্রস্ত। আবার ইয়েমেনে দেখলাম প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করছে। অনেকে বলছে প্রকাশ্য দিবালোকে গুলি করে বিচার করতে হবে।
আপনি প্রকাশ্য দিবালোকে একটা লোকের যখন হত্যা করতেছেন, সরকারের লোক, দায়িত্বশীল লোক, এই সে কয়দিন আগে আমি দেখছি ইয়েমেনে ডাক্তার এসে তারা উল্টা করে শোয়াইলো, হ্যান্ডকাপ লাগাইলো, তারপর সুন্দর করে 2টা গুলি মারলো। এই যে গুলিটা মারলো, এই যে গুলিটা মারছে যে লোকটা, সেই লোকটা তো মানসিকভাবে স্বাভাবিক না। কারণ আমাকে 2 কোটি টাকা বেতন দিলেও আমি হত্যাটা করতে পারবো না। আমি 2টা সাইড বলতেছি। আচ্ছা, তাইলে আবার যিনি ধর্ষণ করতেছেন না, তিনিও কিন্তু আইনটা জেনে করতেছেন না। তার মানে কি, সে সুস্থ স্বাভাবিক, আইনটা জেনে করতেছেন না। এবার আসেন, রাজনীতিবিদ অত্যন্ত বিজ্ঞ, দেশ চালায়, পার্লামেন্টে আইন পাশ করেন। আচ্ছা, আপনারা কি জানেন না যে জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করলে কি হয়? শেখ হাসিনা কি করেছিল? ব্যাংকের টাকা তছরুপ করলো, 1400 লোক মারা গেল, 30-40 হাজার আহত হইল, ব্যাংক লুটপাট করে তারা পালাইলো। এটা দেখে আপনি শিখবেন না? আপনি কি করে আশা করেন যে লোকটা ধর্ষণ করে, সে জানে, খুন করে জানে, আপনি কি শিখতেছেন? আপনি রাজনীতিবিদ, আপনি কালকে আইন বানাবেন। আবার আপনি যে আইনটার ভিতরে জনগণের প্রতিশ্রুতি দিয়ে এসে ভঙ্গ করলেন, এটার বিচার কি? তো আপনি কি করে আশা করেন যে আপনি আইন করলেই মানুষে মানবে? বিকজ ইফ ইউ আর নট ট্রান্সপারেন্ট, আপনি নিজে যদি স্বচ্ছ না হন, বিলিভ ইট অর নট, আপনার কথা কেউ শুনবে না। আপনি তো জুলুম করতে পারেন মানুষের উপরে, এই জন্য বলতেছেন ও হত্যা করছে, এটার বিচার আমি ইমিডিয়েটলি করব। কিন্তু এই যে আপনি প্রতিশ্রুতি নষ্ট করলেন, আপনার 31 দফার মধ্যে যে পৃথক সচিবালয়, সেটাকে যে বিলুপ্ত করে দিলেন, বিলুপ্ত করে দিয়ে আপনার অধীনস্থ আনলেন বিচার বিভাগ। তার মানে কি, বিচার বিভাগ আপনার নিয়ন্ত্রণে নিয়ে গেলেন। এটা কি বেআইনি না? আপনি তো অতীত থেকে শিখবেন। অর্থাৎ খুন করলে মৃত্যুদণ্ড, এটার থেকে যেমন আপনি একটা আসামিকে শিখতে বলতেছেন, একইভাবে আপনি রাজনীতিবিদকে শিখতেছেন। ইউ আর ডুইং দ্য সেম থিং। সো আপনি আশা করেন না, টু দ্য পিওর অল থিংস আর পিওর। আপনি ভালো তো জগৎ ভালো। আপনাকে আগে ঠিক হতে হবে, পরিষ্কার। সেই জন্য আমি বলছি এখানে কোনো মার্সি নাই, আপনার ট্রান্সপারেন্সি দরকার, আইন পরে। আমি আবারও বলছি, বাংলাদেশের ইতিহাসে এই একটা পৃথক সচিবালয়, যেটা আমার মনে আছে, এটা 96-97 সালে মামলা শুরু হইলো ব্যারিস্টার আমির ইসলামের চেম্বার থেকে, মাজদার হোসেন মামলা। আমি একজন লাকি ম্যান যে আমি ওই চেম্বারে তখন ছিলাম, টুকিটাকি এটার ভিতরে আমার ইনভলভমেন্ট ছিল। ওই সময় ওইটার ভিতরে ওই ইয়েতে শিরিন শারমিন চৌধুরী ছিল, আজকে সুপ্রিম কোর্টের প্র্যাকটিস করে বদরুদ্দোজা, সে ওখানকার লয়ার ছিল। আমরা সেটা দেখছি, আমাদের হাতের উপর রয়েছে। সেটা বহু আন্দোলন করার পর, অনেক চড়াই উচ্চাইয়ের পর আপনি যখন একটা পৃথক সচিবালয় করে ফেললেন বিচার বিভাগের জন্য, সেটা আজকে বিএনপি অফিসিয়ালি বিলুপ্ত করে দিল। ভাই, ইতিহাস তো বদলায় না। যেমনিভাবে 1971 সালের ইতিহাস পাল্টায় না, একইভাবে আপনি একটা ইতিহাস তৈরি করলেন। আবার অ্যাডভোকেট আবু হেনা রাজাকে এই যে রামিসা হত্যাকাণ্ডের কথা বলছিলাম, যে 6 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে যে ধর্ষণকারী, কিন্তু 2 মাসে বা 1.5 মাসের মধ্যে আমার যতদূর মনে পড়ে 11 থেকে 12 জন এরকম হত্যা করেছেন, ধর্ষণ করেছেন, যাদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। তাহলে কি তীব্র প্রতিবাদের সুর না হলে কি গ্রেফতার করা যাবে না? বললামই, টালমাটাল সিচুয়েশন হয়েছে, তাই গভর্নমেন্টকে ট্যাকেল করার জন্য স্টেপস নিন দ্রুত। আমি তো আবারও বলতেছি, আপনি সরকার নিজে আগে আইন মানেন, আপনি মানুষের প্রতিশ্রুতি রক্ষা করেন নাই। আপনি অতীত সরকারে দেখছেন যে জনগণের প্রতিশ্রুতি রক্ষা না করলে কি হয়, সেখান থেকে আপনি শিখতেছেন। ইউ আর ডুইং দ্য সেম থিং।